ভালোবাসি তোকে। লেখিকা সালমা চৌধুরী। গল্প পাঠে মেঘনা। পর্ব ৪। সোফায় বসে আছেন দুই ভাই। বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে। কি হবে কে জানে। আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন, তুমি নাকি বাইক কিনেছ? এই কথায় হুঁশ ফিরে অষ্টাদশীর। কিছুটা স্বাভাবিক হয়ে দুপা সামনে এগিয়ে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকাই মেঘ। নিচে সোফায় বসা আব্বু আর বড় আব্বু, তাদের থেকে কিছুটা দূরে দু ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে আবির। জি, ভাবশালীনভাবে উত্তর দেয় আবির। কিন্তু কেন? পুনরায় হুঙ্কার দিয়ে তার আবু চিল্লান, আমার বাইক কেনার ইচ্ছা ছিল তাই কিনেছি। তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? এবার প্রশ্নটা চাচ্চু মোজাম্মেল খান করেছিলেন। হ্যাঁ জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবে। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আলী আকবর খান রাগান্বিত স্বরে প্রশ্ন করলেন। বাইক কিনা যদি নিজের ইচ্ছা মতো চলাচল হয় তাহলে আমি দুঃখিত আব্বু, এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব। আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে, এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো, মোজাম্মেল খান কোমল স্বরে বললেন। গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচ্চু? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। আবিরা আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলারা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না। এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এই বাড়িতে এত বছরে কাউকে গলা উঁচু করে মুখের ওপর কথা বলতে শোনেনি সে। তানভীর ভাইয়া যত মেজাজ দেখিয়েছে সব মেঘের ওপর। বড় আব্বু বা নিজের আব্বুর মুখের ওপর কথা বলার সাহস হয়নি তার। আবির ভাই 2 দিন হলো এসেছে, আজই বাবার মুখের ওপর নিজের মর্জি শোনাচ্ছে। এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ। আবির আব্বু, চাচ্চু, আমি অনেক দিন যাবৎ চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করার। তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব। মোজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এত বছর ছেলেকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন, দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে। দেশে পা দিতেই নিজের কোম্পানি খোলার চিন্তা ভাবনা করছে ছেলে। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে বললেন, আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে। আবির কিছু বলার আগেই আলী আকবর খান বলে উঠলেন, ঠিক আছে, তুমি পড়াশোনা করে এসেছো, তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব। তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার একটা শর্ত আছে, তুমি আমাদের কোম্পানির CEO হবে। আগামী শুক্রবার অফিস ছুটি, তাই তুমি শনিবারে অফিসে যাবে। তোমাকে অফিসিয়ালি
সিইও পদ দেওয়া হবে। তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই। বেস্ট অফ লাক মাই বয়। আবির যেন আগে থেকেই জানতো এরকম কিছু হবে, তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু। কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বললেন, আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না, তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে। তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানভীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে, তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো। আবির চোয়াল শক্ত করে বাবার দিকে তাকিয়ে উঠে বলল, তানভীর রাজনীতিই করবে, ওর মাথায় ব্যবসা ঢুকানোর কোনো দরকার নেই। শনিবারই অফিসে আসবো আমি একাই সব দিক সামলাতে পারবো। তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও, নিজের মতো করে রাজনীতিটা ওকে করতে দাও। তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি, তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে। সেটা হলো আমার মন মতো কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব, তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ। দরকার হলে 2 অফিসের কাজ শেষ করেই আমি রাত 12টায় 2টায় বাসায় ফিরবো, এমনকি নাও ফিরতে পারি। এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয়। একদমে কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে দ্রুত পায়ে বাসা থেকে বের হয়ে যায় আবির। আলী আহমদ খান কয়েক মুহূর্ত দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন। নীরবতা বাড়িতে সোফায় বসে আছেন মোজাম্মেল খান। কাছেই 3 ঝা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার। তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা। এটাই তাদের চিন্তার বিষয়। নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেল। উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ। যেই বড় আব্বুর কথার ওপর কারো কথা চলে না, আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে। বাবা ছেলে কি শর্তটা আয়না দিচ্ছে, যেমন বাবা তেমন ছেলে, এসব ভেবেই হাসি পাচ্ছে মেঘের। হঠাৎ করে হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার, আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো, নিজে তো হিটলার, সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে। এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা, এখন আবার আরেকজনের আবির্ভাব হলো। কপালটাই খারাপ আমার। এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই, তাই বিড়বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে। হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়ার রুমের দিকে। এক রাশ হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ। বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ। আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না, কিন্তু মেঘ আসার 15 দিনের মাথায় তানভীরও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতেই তানভীরের রুম। বোনকে পাহারা দিতেই মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে। মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার এক পাশে আবির ভাইয়ের রুম ও আরেক পাশে তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ের ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কি না সন্দেহ আছে। তো এই পর্ব এখানেই শেষ। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। তোমরাও যারা ভিডিওটি দেখছো লাইক করে দাও।